ফিজিক্সের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব গতিশক্তি নিয়ে। গত ক্লাসে আমরা দেখছিলাম বিভব শক্তি নিয়ে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা নেব গতিশক্তি। এখন গতিশক্তিকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে সেটাকে বলে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। তো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, এখানে বাংলাটার দিকে তাকাও। গতি, গতি শুনলে বুঝতে পারো যে মানে গতিশক্তি দেখলে বুঝতে পারো যে যে শক্তি গতি থেকে আসে তাকে গতিশক্তি বলে। এখন তুমি যদি বইয়ের ইয়াতে যাও, সংজ্ঞাতে যাও, তাহলে সেখানে বলা আছে কোন বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। তাহলে কি বলে, কোন বস্তু, তুমি বই থেকে আরো সুন্দর করে জানে নেবা, আমি শুধু এইভাবে লিখে দিতেছি। কোন বস্তু তার বেগের জন্য, আচ্ছা বেগ না লিখে আমরা গতি লিখি, তার গতির জন্য যে কাজ করার শক্তি, কাজ করার সামর্থ্য লাভ করে, কাজ করার সামর্থ্য হলো শক্তি, কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। এখন আমরা দেখব এই গতিশক্তি আমরা কিভাবে পরিমাপ করতে পারি। বুঝছো, গতিশক্তি আমরা কিভাবে পরিমাপ করতে পারি। দেখো কি বলছে এখানে, এখানে বলছে গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। মনে করো আমরা দুই ভাবে এটা পরিমাপ করতে পারি। একটা হলো, মনে করো তোমাকে 5 টাকা দিল, 5 টাকা দিয়ে একটা বিস্কিট কিনতে বললো, বুঝছো। আচ্ছা আরেকভাবে বলতে গেলে 5 টাকা দিল তোমাকে দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য। তোমার দরজা বন্ধ করতে মনে করো 5 মিনিট লাগছে, মনে করো 5 মিনিট লাগছে। তাহলে আমরা কি বলতে পারি, তোমার 5 মিনিটের দাম 5 টাকা। বুঝছো, তোমার 5 মিনিটের দাম 5 টাকা। অথবা 5 টাকা দিয়ে তোমার 5 মিনিট কেনা যায়। এটা মাথায় রাখো, বুঝছো, এটা মাথায় রাখো, কারণ আমাদের এখানে এটা লাগবে। এখন দেখো, আমরা যে একটা বস্তু নিলাম, ধরি এই বস্তুটা তো নিজে নিজে যাবে না, এই বস্তুটাকে একটা মানে গতির শক্তির জন্য বস্তুটা চলতে হবে। এখন মনে করো বস্তুটা স্থির আছে, আমরা বস্তুটার ভিতরে একটা ফোর্স ইউজ করলাম, মানে বল ইউজ করলাম, বুঝছো। মানে এটা কোনো যুগ বল না, আমরা ধরে রাখছিলাম না, শুধু ধাক্কা একটা দিছি, মানে একবারে একটা বল প্রয়োগ করছি। তাহলে আগে কি ছিল, v is equal to 0 ছিল, তারপরে v is equal to v হয়েছে। v is equal to v মানে v বেগে গতিশীল হয়েছে, বুঝছো। এখন এটা কতটুকু গেছে, এটা মনে করো অনেক দূর গেছে, কিন্তু আমরা ছোট্ট করে হিসাব করব, বুঝছো। আমরা বড় হয়েছি না, আমরা সেটা সহজভাবে করতে পারি, কিন্তু আমরা ইন্টিগ্রেশন দিয়ে করব, মজা হবে। দেখো আমাদের এখানে যে কাজ হয়েছে, কাজটা কি, কাজ হলো ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স। এটা কোথেকে আসছে, এটা আসছে এখান থেকে, w is equal to fx শূন্য নেই, w is equal to fx শূন্য নেই। এখন x অক্ষ বরাবর, মানে এই বরাবর যদি এ অল্প একটু সরল হয়, অল্প একটু, তাহলে x এর বদলে আমরা লিখতে পারি dx, f এর f। এখন dx তো ছোট একটা অংশ না, তা আমরা এগুলো অনেকগুলো dx একসাথে করে, এটা হলো ইন্টিগ্রেশন আর কি, অনেকগুলো dx একসাথে করে আমরা মূল যে বল মানে মূল যে কাজটা হয়েছে সেটা আমরা বের করবো, সেজন্য আমরা ইন্টিগ্রেশন দিচ্ছি। কতটুকু থেকে কতটুকু আমরা হিসাব করব, কতটুকু থেকে কতটুকু আমরা যোগ করবো এইভাবে, সেটা হলো আগে নিচে হবে ছোট মান v is equal to 0, উপর হবে v is equal to v। তো এইভাবে না লিখে তুমি এখান থেকে সোজাভাবে লিখতে পারো 0 শূন্য থেকে v পর্যন্ত, বুঝছো। এখন আমাদের একটা জিনিস রাফে করে ফেলা দরকার, কারণ একটু পরে আমাদের এটা কাজে লাগবে। আমি করে তারপরে তোমরা বুঝবে কেন করা হয়েছে এটা। আমরা জানি না f is equal to m এ জানি না আমরা এটা। এখন এখান থেকে যদি আমরা a বের করি, সরি এখান থেকে এর ক্ষেত্রে আমরা কি বের করতে পারি, আমরা জানি না v কে dv কে যদি dt দিয়ে ডিফারেন্সিয়েট করি, আমরা সময়কে যদি বেগকে যদি আমরা সময় দ্বারা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা a পাই। আচ্ছা এটা আমি আরেকবার দেখাই দিই। দেখো আমরা যদি কি কে dx কে বা সরলকে dt দিয়ে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো dv, বুঝছো, বুঝছো, এটা পাবো, আমরা বেগ পাবো।
সরাসরি লিখতে বেগ পাবো। আর যদি আমরা সেই বেগকে আবার সময় দিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো ত্বরণ। এখন তোমার মাথায় আসতে পারে, এখন যদি আমরা ত্বরণকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? ত্বরণকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ত্বরণের পরিবর্তনের হার। ত্বরণের পরিবর্তনের হারটা পাবো। তাহলে সেদিকে আমরা না যাই, আমরা এখানে এদিকে আসি। এখন ডিভি এটা ঠিক আছে, আমরা কি করলাম এখানে একটা ডিএক্স দিয়ে দিলাম। বুঝছো? বুঝছো? আমাদের মনে হয়েছে লাগছে সেজন্য আমি দিব। এখন এখানে ডিএক্স দিলে তো এখানেও ডিএক্স দেওয়া লাগবে, কারণ মান তো চেঞ্জ করা যাবে না। আর ডিএক্স ডিএক্স কাটাকাটি চলে যাবে, আগের মান চলে আসবে, আর এখানে ডিটি চলে আসবে। এখন দেখো তো বেগ কি? বেগ ভি। বেগ ভি কোনটা? ডিএক্স বাই ডিটি। এই ডিএক্স বাই ডিটি চলে আসছে, তাহলে ডিভি বাই ডিএক্স ইনটু ডিভি। বুঝছো? এটা এটা হলো বেগ। এখন এটা হলো কি, এ থেকে আসছে না, আমরা এখানে বসাই। এখানে যদি বসাই আমরা এখান থেকে লিখি w is equal to ইন্টিগ্রেশন এর সাইন থাকুক f is equal to ma dx। এখন ইন্টিগ্রেশনের সাইন থাকুক m তো থাকুক, এর বদলে আমরা এই পুরোটা বসাই দেব dv by dx into v। বুঝছো? আবার dx, আর এই dx চলে গেছে, তাহলে কি আছে? ইন্টিগ্রেশন অফ v0 m v dv। এই v এর পাশে নিয়ে আসছে আর dv কে এই পাশে রাখছে। এখন ইন্টিগ্রেশনের একটা সূত্র তোমাদের জানা দরকার, সেটা হলো, আচ্ছা এটা আমি মুছে ফেলি। হ্যাঁ, ইন্টিগ্রেশনের একটা সূত্র জানা দরকার, সেটা হলো আমি এখানে লিমিট ইউজ করতেছি x dx is equal to x square by 2। আচ্ছা লিমিট যদি ইউজ করো, আচ্ছা লিমিট ইউজ করার দরকার নেই, তাহলে হবে x square by 2। এটা বুঝছো? এটা কিভাবে আসছে এটা তোমাদের আসবে, তোমাদের শেখাবে, অথবা আমিও শিখাতে পারি, তবে এই ক্লাসে না, আরেক ক্লাসে। আচ্ছা, তো এখানে যদি আসি তাহলে এখানে কি হবে? এখানে dx এর জায়গায় সরি dx এর জায়গায় x আছে আর এখানে x আছে, সেজন্য x স্কয়ার বাই 2, মানে এখানে x চলক হিসাবে আছে। এখানে কোনটা আছে? এখানে কিন্তু v চলক হিসাবে আছে, dv আর v, মানে dv হিসাবে আমরা ইন্টিগ্রেশন করছি। এখানে একটা দাগ দিই, তারপর এখানে লিখি v0, সরি এখানে আমরা তো ডিফারেন্সিয়েট করে সরি ইন্টিগ্রেশন করেই ফেলবো, তো এখানে এটা লিখে লাভ নেই। এমন m কি কেন করতেছি না? কারণ m তো একটা ধ্রুবক, m তো v এর উপর নির্ভর করে না, সেজন্য আমরা m কি করতেছি না। তো এখানে যদি দিই তাহলে v স্কয়ার বাই 2 হবে। আর লিমিট কত? 0 থেকে v বসাই দাও, 0 থেকে v। এখন লিমিট কে এখানে বসাই দাও, v স্কয়ার বাই 2 বিয়োগ 0 স্কয়ার বাই 2, মানে আচ্ছা আমি লিখে দিই অন্তত বুঝা যাবে। তাই এটা তো শেষ, তাহলে আসবে m v স্কয়ার বাই 2 বা হাফ m v স্কয়ার। এখন কি এইটুকু কাজ করতে আমাদের এটা লাগছে, বুঝছো? এতটুকু কাজ করতে। তো এর আগের বার কি বলছিলাম, ওই 5 টাকা দিয়ে 5 টাকা দিয়ে তোমার 5 মিনিট কেনা যায় কথা, তোমার 5 মিনিটের দাম যে 5 টাকা, সে একই কথা। বুঝছো? তো ভাইস ভার্সা আর কি। তো আমাদের এতটুকু কাজ করতে যদি এটা লাগে, আবার গতিশক্তি মানে এখানে যে গতি লাভ করছে, গতির কারণে যে কাজ করার সামর্থ্য লাভ করছে, সেটাও কিন্তু আবার একই জিনিস। বুঝছো? আচ্ছা আমি তোমাকে নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা দেখাই। মনে করো এখানে একটা বস্তু আছে, বস্তুকে তুমি ধাক্কা দিলা, যেভাবে ধাক্কা দিলো এখানের ভিতরে একটা এফ তৈরি হয়েছে, এফ এর কারণে আবার এম আছে, এভাবে করতে করতে তোমার এখানে একটা কাজ হয়েছে, সেটা হলো 10 জুল। 10 জুল কাজ হয়েছে। এখন তুমি ভাবতে পারো এই 10 জুলটা গেল কই? এই 10 জুলটা কিন্তু গতিশক্তি হিসেবে আছে এখানে। বুঝছো? তার মানে তুমি যে কাজ করছো সেটা কিন্তু গতিশক্তি হিসেবে আছে। তা আমরা যে এটা হিসাব করছি সেটা গতিশক্তি। এখন গতিশক্তিকে আমরা কিভাবে লিখতে পারি? গতিশক্তি নিচে যেহেতু কে, সেহেতু আমরা লিখতে পারি কে ইজ ইকুয়াল টু, সরি গতিশক্তি নিচে কাইনেটিক এনার্জি, কাইনেটিক থেকে কে আসছে, কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। বুঝছো? তো এখান থেকে তোমাদের একটা জিনিস আসে, সেটা কি? সেটা হলো দেখো মুছে দিই, হ্যাঁ
সেটা হলো কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার না। আমরা যদি এই গতিশক্তি ভার্সেস গতিশক্তি ভার্সেস কি বলে ভরবেগ, হ্যাঁ ভরবেগের গ্রাফটা কি। এখন ভরবেগ কি, ভরবেগ গতিশক্তি কি হাফ এম ভি স্কয়ার আর ভরবেগ হলো এম ভি। আমরা এখান থেকে কি এম ভি আনতে পারি, ভরবেগটা আনতে পারি। ভাবো তো আমরা কিন্তু ক্লাস 9 এটা করছিলাম, তো ভরবেগ আনার জন্য কি এম ভি লাগবে না। তো আমরা এখানে করে দিই, এখানে এম ভি স্কয়ার না, তো এখানে আমরা যদি একটা এম দিয়ে গুণ দিই, আবার নিজেদের একটা এম দিয়ে ভাগ দিই, উপর আরেকটা এম আছে আর ভি স্কয়ার আছে, এটা বুঝছো মানে এভাবে করতে নালিফাই হয়ে যাবে আর কি, মান সেম আছে। তো এখানে কি হলো 1/2 এম এম স্কয়ার ভি স্কয়ার, এটাকে এম স্কয়ার ভি স্কয়ার মানে হাফ এম এম ভি হোল স্কয়ার বা পি স্কয়ার আর কি, যেটা বলো হাফ এম পি স্কয়ার। তো কোন একটা বস্তুর জন্য তো এম ধ্রুবক না, কোন একটা বস্তুর জন্য এম ধ্রুবক না, তো কে ইজ ইকুয়াল টু হাফ এম পি স্কয়ার, এখানে পি যদি ভরবেগ হয়, এটা তো পুরোটা ধ্রুবক, এম তো ধ্রুবক না, তোমার ভর কি সবসময় চেঞ্জ হতে, আসলে কিন্তু চেঞ্জ হইতেছে, তো সেটা বায়োলজিক্যাল ক্ষেত্রে, কিন্তু আমরা যদি ফিজিক্সের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কোনো একটা বস্তুর ভর সেম থাকে একটা সার্টেন অ্যামাউন্ট টাইম পর্যন্ত। আচ্ছা হাফ এম না, তো এখানে পি স্কয়ার হয়ে গেছে, তো এটাকে আমরা যদি এটাকে উঠে ফেলি, এটাকে যদি আমরা উঠে ফেলি তাহলে কি হবে, কে ইজ প্রপোর্শনাল টু পি স্কয়ার। এন্ড কে ইজ প্রপোর্শনাল টু পি স্কয়ার, এটার গ্রাফটা কেমন হবে, এটা গ্রাফটা কেমন হবে, হ্যাঁ একটা জিনিস তোমাদের মাথায় রাখা দরকার, মানে এটা বেসিক, একদম বেসিক আর কি। মনে করো গতিশক্তি ভার্সেস ভরবেগ না, এই ভার্সেস এর আগে যেটা, বনামের আগে যেটা, সেটা সবসময় ওয়াই অক্ষ বরাবর হয়, আর বনামের পরে যেটা সেটা সবসময় এক্স অক্ষ বরাবর হয়, বুঝছো, ওয়াই ভার্সেস এক্স এটা সবসময় মাথায় রাখবা। তাহলে কি হয়, এখানে গতিশক্তি দিব, এখানে পি দিব, তাহলে আমাদের গ্রাফটা হবে এরকম, বুঝছো, আর একটা আয়তাকার অধিবৃত্তের মতো অনেকটা, ঠিক আছে। এটা হলো আমাদের গতিশক্তির সবকিছু, একদম দফারফ হয়ে গেছে। আরেকটা জিনিস হয়, সেটা যদি আমাদের কাজ শক্তি উপপাদ্য একটা আছে বইয়ের ভিতরে, এখন কাজ শক্তি উপপাদ্য পড়ার আগে আমাদের এখান থেকে কয়েকটা অঙ্ক করা দরকার, কয়েকটা না হলে একটা অঙ্ক করা দরকার আপাতত। তাহলে আমি ভিডিওটা পজ করে কিছু ম্যাথ লিখে নিতেছি। আচ্ছা এই ম্যাথটার দিকে তাকো, এই ম্যাথে কি বলছে, এই ম্যাথে বলছে এক জুল গতিশক্তির কোন বস্তুর গতির বিপরীতে কত জুল, এক জুল গতিশক্তি মানে এটা চলতেছিল, এক জুল একটা বস্তু আছে, ওটা চলতেছিল, ওটার গতিশক্তি ছিল এক জুল। এখন এক জুল গতির বিপরীতে তুমি যদি 1 নিউটন বল প্রয়োগ করো, 1 নিউটন বল প্রয়োগ করো, তাহলে বস্তুটি কতটুকু এগোবে, মানে এটা বস্তুটার সরণ কত সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে। এখন ভাবতে পারো আমাদের ভর দেয় নাই, তারপর ত্বরণ টরণ কিছু দেয় নাই, তাহলে আমরা এখান থেকে কিভাবে বের করবো, তাহলে আমরা একটু ভাবতে হবে। আর কি বলছে গতিশক্তি, তো গতিশক্তির কি সূত্র জানো, গতিশক্তির সূত্র কি, কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার না। এখন এটার দিকে তাকে মনে হতে পারে তোমার কাছে ভি নাই এম নাই কিছুই তো নেই, তাহলে কি এটা হবে, এটা হবে না, এটা আমরা সহজে বাদ দিতে পারি না, আমরা এখন বাদ দিছি আর কি। আচ্ছা যাই হোক, তাহলে এখন গতিশক্তির কার কোনো সূত্র জানা আছে, আমরা একটু আগে যে সূত্রের ডেরিভেশনটা করছি, সেটা যদি তোমার মাথায় থাকে, মুখস্থ করা না, শুধু মাথাটা থাকে, তাহলে তুমি এটা লিখতেই পারবা। এই গতিশক্তি না, গতিশক্তি তো এক ধরনের শক্তি, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, কে ইজ ইকুয়াল টু এফ এক্স না, এফ এক্স না বা এফ এস, কারণ কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ কি কাজ না, কৃত কাজ, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা আমরা লিখতে পারি। এটা যদি লিখতে পারি, এটা যদি লিখতে পারি তাহলে এটাও তো লিখতে পারি, কারণ এটাও তো একটা কাজ, এটাও কাজ, এটাও বল, এটা বল, আর এটা সরণ, এটাও সরণ। এখন এখানে সবকিছু চলে আসে, আমাদেরকে বল দেওয়া আছে, তারপর কাজও দেওয়া আছে, বলও দেওয়া আছে, কাজও দেওয়া আছে, সরণ বের করতে হবে, বলও দেওয়া আছে, কাজও দেওয়া আছে, সরণ বের করতে হবে, তাহলে সবকিছু হয়ে গেছে। তাই এখানে লেখো কে ইজ ইকুয়াল টু এফ এক্স, তাহলে কে এর মান কত, কে এর মান হলো 1, এফ এর মানও 1, এক্স এর মান কি হবে, এক্স এর মানও 1 হবে, তার মানে এটা হলো 1 মিটার, বুঝছো। অনেক সময় এখানে ইয়াতে কি বলে এককে গোলমাল করে দেয় অনেক সময়, তাহলে তোমাকে একগুলো আগে জানা থাকা লাগবে। এককের জন্য কিন্তু আমি একটা ক্লাস নিয়েছিলাম, তোমাদের ইউটিউব প্লেলিস্টে পেয়ে যাবা। তাহলে দেখো আমরা পরের
অঙ্কে যাই, পরের অঙ্কে কি বলছে সেটা দেখি। গতিশক্তির অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে একটা হলো, এটা কিন্তু এমসিকিউ। একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি হলে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? একটি বস্তু, এগুলো কিন্তু করতে আমরা প্যারা খাই। বস্তুর রৈখিক গতি, রৈখিক গতি 50% বৃদ্ধি করলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে? কতটুকু বৃদ্ধি পাবে, বুঝছো? তো এখানে কতটুকু বৃদ্ধি পাবে নাকি বৃদ্ধি পায় কত সেটা আছে। তো আমরা বের করব বৃদ্ধি কত পাবে, মানে কতটুকু বৃদ্ধি পাবে। চলো এটা বের করি। এই দুটো কথার ভিতরে কিন্তু একটু ঘাপলা আছে, কতটুকু বৃদ্ধি পায় আর কতটুকু বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পাবে আর কি বলে বৃদ্ধি পায় কত, মানে বৃদ্ধি পেয়ে হয় কত, বুঝছো? দেখো এখানে কি বলছে, একটি বস্তুর রৈখিক গতি 50% বৃদ্ধি করলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে। এখন বস্তুর রৈখিক গতি কত, একটি বস্তু মনে করি এটা রৈখিক গতি মানে কি ভি, ভি কে যদি তুমি 50% বাড়াও, 50% বাড়াইছো, তাহলে এটা কত হবে? আগে কত ছিল? 100%, বুঝছো? 100%, এখন আরো 50% হয়েছে, তাহলে কত? 150%। এখন 50% দিয়ে তো আমরা করতে পারবো না, পার্সেন্ট ভাঙার জন্য কি করা লাগে? 100 দিয়ে ভাগ করা লাগে। এটা তুমি সব মনে মনে করবে, আমি ভাগে করতেছি যারা জানে না তাদের জন্য। এখন এটা কি হবে? 1.5 হবে না এটা করলে? এখন আমাদের গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে? গতিশক্তির সূত্র কি? k is equal to half mv square। এখন v কতটুকু? দেড় গুণ হয়ে গেছে, তো v এর জায়গায় দেড় বসাই। আসলে v এর জায়গায় দেড় বসাই না, এটা আসলে কিভাবে করে, এটা আসলে এইভাবে করে 1.5 v হোল স্কয়ার, বুঝছো? মানে v এর জায়গায় আমরা v এর জায়গায় দেড় বসাইনি, v এর জায়গায় দেড় v বসাইছি, কারণ আগে ছিল 1v, এখন ছিল 1.5v হইছে। তো এটাকে যদি, সরি এটাকে আমরা আলাদা লিখি, এটা 1 দিয়ে এটা 2 দিয়ে, তো হাফ এম, এখন 1.5 হোল স্কয়ার এটা কত, এটা মাথায় রাখতে হবে কিন্তু। 1.5 যদি আমরা হোল স্কয়ার করি তাহলে আসবে 1.25, আমি যদি ভুল না করি আর কি, বুঝছো? ভুল করলে ক্ষমা করে দিও। 1.25 ভি স্কয়ার। এখন এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, আচ্ছা সহজ করার জন্য 1.25 আগে দিয়ে দিই, আর হাফ এম স্কয়ারের পরে এই হাফ এম স্কয়ার কি k1 না? আসলে এগুলো আছে না, এগুলা তোমার কয়েক 10-15 না আরো কম সেকেন্ডে করে করে ফেলা দরকার, কারণ এগুলো সব মনে মনে করা যায়। তুমি কি করবা? আচ্ছা আমি এটা করে ফেলি আগে, তাহলে k1, k1, ঠিক আছে, ঠিক আছে। তাহলে k2 হয়ে গেছে 1.125 ইনটু k1, k1 এর 1.25 গুণ, এখন 1.25 এটা পূর্ণ সংখ্যা না, এটা এক থেকে বড় না, এক থেকে বড় হওয়া মানে এটা বৃদ্ধি পাইছে, ওদের প্রশ্নে তো বলা হয়েছে বৃদ্ধি পাইছে অলরেডি। তাহলে এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে বলো তো? 100 কত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট হয়েছে আগের থেকে? এটা কত? 1.25 না? এখানে আমরা 150% কে কিভাবে 1.5 বানাইছি, 1.25 কে তুমি পার্সেন্টে বানাও, তুমি নিজে বানাও, আমি লিখে দিতেছি। সেটা হবে 125% অফ k1, বুঝছো? k1 এর 125%। এখন কি আমাদেরকে এটা চাইছে, আমরা যদি এখানে কিন্তু উত্তরে থাকবে, সরি অপশনে থাকবে 125%, 125% লাগাতে পারবা না, কেন? কতটুকু বৃদ্ধি পাবে বলছে, তাই কতটুকু বৃদ্ধি পাবে সেটার জন্য আমাকে কি করতে হবে? আর কি ছিল 100% না, এখন হয়ে গেছে 125%, তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু? বৃদ্ধি পেয়েছে সমান 100, আগে কি ছিল সরি এখন কি হয়েছে 125, আগে কি ছিল 100, তাহলে বৃদ্ধি পাইছে কত? 25%, বুঝছো? 25% হতে পারে অথবা 0.25 ও দিয়ে দিতে পারে অপশন। তাহলে কি হবে উত্তর? উত্তর হবে এটা। তাহলে আমাদের কি কি করতে হবে? আমাদেরকে অন্ধভাবে না করে প্রশ্নের দিকে ভালো করে খেয়াল রাখতে হবে, প্রশ্ন ভালো করে দেখবা, তারপর দেখবে তোমার সবকিছু সহজ হয়ে গেছে, জীবন সুন্দর হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা হয়তোবা কাজ ক্ষমতা, মানে কাজ ক্ষমতা শক্তির যে উপপাদ্যটা আছে, শক্তি উপপাদ্য, সেটা নিয়ে আলোচনা করব।
ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।